ঝড় উঠেছে গো, ঝড় উঠেছে, মা ঠান্ডা করবে, সব ঠান্ডা করবে মা। প্রচণ্ড ঝড় উঠেছে। একটা পাগলাটে লোক চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। চারপাশ তোলপাড় হচ্ছে প্রবল ঝড়ে। কাল বৈশাখী ঝড়। শ্যামলপুরের বিখ্যাত কালী পুজো এই বৈশাখী হয়। প্রত্যেক বছর এই পুজোর দিন ঝড় ওঠে। প্রচলিত বাক্য, মা নাকি সব ঠান্ডা করতে আসেন, তাই ঝড় জল হয়। মা আসার সংকেত ওটা। তবে এবার হলো না। তবে কি মা এলো না? হ্যাঁ, এলো। পুজোর দিন দুয়েক পর এলো সংকেত। ঝড়, সাংঘাতিক ঝড় বৃষ্টি। কত লোকের ঘরে চাল উড়ে গেল, ভেঙে পড়ল মাটির দেওয়াল, কত গাছ পড়ল। ক্ষতি হলো প্রায় গ্রামের সকলেরই। সুদীপ্ত কাকাদেরও গাছ ভেঙে পড়ে রান্নাঘরের টালি ভেঙে একাকার। সুদীপ্ত কাকা অর্থাৎ সুদেব বিশ্বাস বড় ভালো লোক। তার এক ছেলে আর এক মেয়ে। ছেলে মেয়ে বউ নিয়ে তার সংসার। আগে অবশ্য এ বাড়িতে অনেক লোকই ছিল। সুদীপের মা বাবা, দাদা, এক কাকাও। সেসব অবশ্য অনেক আগের কথা। এখন এই চারটে মাত্র লোক। সুদীপ তো আসতে সুদেব তাই বড় শান্তি পায়। একমাত্র এই ভাইপোই যা আসে থাকে। আসলে লোকজনে ভরা বাড়ি তো আর নেই। সুদীপ তো এলে তবু বাড়ির একঘেয়েমিটা কাটে। নানান পুরনো গল্প করা যায় সুদীপ্তর সঙ্গে। বাড়ির কারোর সঙ্গে এসব আর বলা যায় না। সুদীপের গিন্নি আবার এসবে বিরক্ত হয়, বলে পুরনো দিনে না পড়ে থেকে এবার একটু এগো। এক কথা রোজ কপচাও, ক্লান্ত লাগে না? তাই আজকাল সুদেব আর কিছু বলে না। ছেলেমেয়েরাও সেকালের কথা শুনে ব্যঙ্গ করে। ওরা বলে ওদের নাকি একঘেয়ে গল্প সব মুখস্থ হয়ে গেছে। একমাত্র সুদীপ তো এলেই সুদীপ গল্পের ঝুলি খুলে বসে। আর সুদীপ তো বেশ রসিয়ে রসিয়ে সে গল্প শোনে। একমাত্র ওর কাছেই এইসব গল্প বলে শান্তি। হাজার হোক, স্মৃতি হাতড়ানোকে কে না ভালোবাসে। সুদীপের অনেক করে ডাকাতেই এবারে সুদীপ তো এসেছে কদিন ছুটি কাটাতে। এই সময় গ্রামের যারা কাজ সূত্রে বাইরে যায় তারাও ফেরে। সুদীপ তো আসতো ছোটবেলায়, ইদানিং আর আসা হয় না। সেই 3 বছর আগেই শেষ এসেছিল সুদীপ্ত। তারপর এই এলো, আর এসেই দেখল এখানের এই দুর্গতি। তার মধ্যে টানা কদিন ধরে চলছে নিম্নচাপ। না আছে কারেন্ট, না আছে নেটওয়ার্ক। মোবাইল ফোন সকলেরই বন্ধ। জল জমার কারণে যাতায়াত বন্ধ। পার্টির লোকজন আর পঞ্চায়েতের কর্মীরা চেষ্টা করেছে জল বের করার, তাতেও সময় লাগবে। তাই সুদীপ্ত বাড়ি ফেরা আর হচ্ছে না। থাকতে হবে আরো কদিন। লাগছেও বড় বিরক্ত। একঘেয়েমি কাটছে না কিছুতেই। এমনই একদিন সন্ধ্যায় সুদীপ্ত ঘরে শুয়ে আছে। টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। মাটির দোতলা বাড়ি সুদীপ্ত কাকাদের। নিচের এই কোণের ঘরটা কাকারা বসার ঘর। লোকজন এলে বাইরে উঠোন বা দাওয়ায় বসে, তবে আত্মীয় স্বজন কিংবা কাছের লোকজন এলে এই ঘরেই ঢোকে সবাই। আসলে সুদীপ্ত কাকার বাড়িতে থাকলে এই ঘরেই বেশি সময় কাটানো হয়। এই ঘরটা নাকি আগে সুদেবের কাকার ঘর ছিল, তাই বেশ কিছু জিনিস আজও আছে এই ঘরে। সুদেবের গিন্নি হাজার চেষ্টা করেও ওগুলো বিদায় করতে পারেনি। ওই ঘর সুদেব আগলায়। এখন ওই ঘরের চৌকিতেই শুয়ে আছে সুদীপ্ত। অনেক বইপত্র এই ঘরে আছে, তবে তার পড়ার কোনো উপায় নেই। এই টিমটিমে আলোয় তা সম্ভব নয়। এমন সময় সুদীপ্তর কাকা এসে বসে পড়ল সুদীপ্তর পাশে। কিরে, কি করছিস? শুয়ে কেন এই সন্ধ্যাবেলা? এমনি আর কি করবো বলো? তোমাদের এখানে করার মতো আছে এটা কি? সেই তো। তার মধ্যে আবার কারেন্টটা বলছে তো সারাচ্ছে সব। কাল হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে তো গত পরশু থেকে শুনছি এই নাকি ঠিক হয়ে যাবে। হচ্ছে কি? তা যা বলেছিস, উফ, এই পার্টির ছেলেগুলো এক হয়েছে পিস। যত লপচপানি ভোটের সময়, এমনিতে দেখা মেলে না। এবারে যদিও দেখছি কাজকর্ম করছে, দেখা যাক।
তুই চা খাবি? হ্যাঁ, সুদেব হেঁকে বলল, হ্যাঁ গো, আমাদের 2 কাপ চা পাঠাও তো। ওই ওই কাকার ঘরে আছি। কাকিমা শুনতে পাইনি বোধহয়। সব পেয়েছে। তোর কাকিমার কান সাংঘাতিক সজাগ, শুধু মনের কথাই শুনতে পায় না, এই যা। নইলে বাকিটুকু আর বলতে পারল না সুদেব। গিন্নির আগমনে থামতেই হলো তাকে। সুদীপ্তর কাকিমা চাটা রেখে চলে গেলেন। যাই বলো, তোমাদের বাড়িটা এবার ঠিক করা উচিত কিন্তু। আজকাল এই মাটির বাড়িতে আর কেউ থাকে না, আর তার উপর এদিকে ঝড় জল যা দেখছি, কি দরকার এত রিস্ক নিয়ে। তা বটে, করাই যায়। তবে বাজারের যা হাল, জিনিসপত্রের দাম দেখে বাড়িতে হাত দেওয়াই যাচ্ছে না। মেয়েটারও আবার বিয়ে দিতে হবে। তাই জন্যই আরও দরকার। আর লোকজন কি এই বাড়িতে আসবে? জামাইকেও কি এই ঘরেই রাখবে? তারপর কখন ঝড় উঠে দেওয়াল ধসে পড়বে তখন? দেখছি, তুই থাকতে থাকতেই ব্যবস্থা করব। দেখি কালকে দিনটা যা, একটু সব ঠিকঠাক হোক। পরশু বরং বেরোবো একবার। তুই এমনি একটা হিসেব করে দেখিস তো কত কি। বলেই সুদেব একটু থামে। দেওয়ালে ঝুলন্ত তার কাকার ছবিটার দিকে তাকায়। সুদীপ্ত বলে, কি হলো ও কাকা? এই খরচার কথা ভেবে চিন্তা পড়ে গেলে নাকি? না, এই যে কাকাকে দেখছি, আমরা এত বাড়ি আগলাই, স্মৃতি আগলাই, আর কাকা কি সহজে সব ছেড়েছেন, সব ত্যাগ করে চলে গেলেন। তুমি এই তোমার কাকাকে খুব মানো, তাই না? মানি তো, সে মানবার মতোই লোক। তুই কিন্তু হিসেবটা করিস রে। হ্যাঁ, হুম, এই ঝড় জল হলে একেবারে বেকার লাগে এখানে, যাই বলো। একেবারে বিড়ি, উন্নতি নেই এখানের। আর উন্নতি ঢের হয়েছে। আগের রাস্তাঘাট তো দেখিসনি। একবার এই ঝড় জলের দিনে সে কি বিপদে যা পড়েছিলাম, ভাবলেই গা শিউড়ে ওঠে। এখন তো তবু রাস্তায় আলো রয়েছে, তখন তো ছিল অন্ধকূপ। কিরকম বিপদ? একদিন আমি বাড়ি ফিরছি, গিয়েছিলাম শহরে। সেদিন ঠিক এরকমই ঝড় উঠেছিল। আমি হেঁটে আসছি স্টেশন থেকে। হেঁটে? অত রাস্তা? হ্যাঁ, ঝড় বাদলার দিন, রাস্তায় লোকজন নেই। আমি বাড়ি ফিরছি, অন্ধকার চারিদিক, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, আর প্রচণ্ড ঝড়, তোলপাড় হচ্ছে চারিদিক। আমি রাস্তাও ঠিক চিনতে পারছি না। হাওয়া যেন অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে, আমি যেন উল্টে আমাকে ফেলে দিচ্ছে। আমি কোনো রকমে হাঁটছি। একটা সময় দিক চিনতে পারলাম না। প্রচণ্ড ঝড় বৃষ্টি, চোখ মেলে তাকানো যাচ্ছে না। বৃষ্টির ফোঁটা গায়ে বিজে ছুঁচের মতো। আমি দিশেহারা। না, আর এগোনো যাবে না, এখানেই কোথাও দাঁড়িয়ে পড়তে হবে। এইসব নিজের মনেই বলে সুদেব। এমন সময় সুদেবের কানে ভেসে এলো একটা মহিলার কণ্ঠস্বর। এ সময় এখানে কি করছেন? কে কে আপনি? কোথায়? এই তো। মহিলাটি খানিকটা কাছে এসে দাঁড়িয়েছে এবার। হাতে একটা ছোট্ট হ্যারিকেন আর ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে তিনি। হ্যারিকেনের টিমটিমে আলোয় সেই মহিলার অবয়বটা ফুটে উঠছে, তবে ছাতার আড়ালে তার চেহারা। সুদেব বলল, আপনি এই সময়ে? আপনি এ সময় এখানে? আমি বাড়ি যাচ্ছি। ও, এই অন্ধকারে যেতে পারবেন? না, বড্ড বিপদেই পড়েছি আসলে। এই কিছুতেই এগোতে পারছি না, দেখতেও পাচ্ছি না ঠিক মতো। আসেন আমার সঙ্গে। কোথায়? আমার পাশেই ঘর, এখন ওখানেই। বাজ পড়ার আওয়াজে মহিলার বাকি কথাটুকু আর শোনা গেল না। সুদেবের বুকটা ধক করে উঠল।
উজ্জ্বল আলো আকাশের বুক চিরে জ্বলে উঠল। সুদেব আর কথা না বাড়িয়ে মহিলার সঙ্গে পা বাড়ালো। মহিলাটি হাঁটছে সামনে, সুদেব তার পিছু পিছু। সুদেব খানিকটা এগিয়ে বলল, এদিকটা কোথায় এলুম বলুন তো? মহিলাটি কোনো উত্তর দিল না। সুদেব আর কোনো কথা না বলে হাঁটতে লাগলো। মহিলাটি একটা ছোট্ট মাটির ঘরের সামনে দাঁড়ালো। ছোট্ট একচালা টালির একটা মাটির ঘর, কাঠের দুটো পুরনো আধ ভাঙা পাল্লা। দরজাটা ক্যাচ করে শব্দ করে খুলে গেল। দরজার ভিতর থেকে হালকা একটা আলো ঠিকরে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কাউকেই। মহিলাটি মৃদু গম্ভীর স্বরে বলল, ভিতরে আসেন। বলেই মহিলাটি ভেতরে ঢুকলেন। সামনের উঁচু বারান্দা উঠতেই ঘর, হাঁটুর উপর অবধি উঁচু একটা বারান্দা। 3টে সিঁড়ির টোপকে বারান্দায় উঠল সুদেব। মহিলাটি তখন ঘরে। আসেন। সুদেব ঘরে ঢুকল। ঘরের এক পাশে একটা চৌকি, দেওয়াল কেটে তাক করা, তাতেই একটা আয়না রাখা। দরজার সোজাসুজি সেই আয়নাটা। সুদেব ঘরে ঢুকেই সে আয়নায় দেখল ওর পিছনে কে যেন দাঁড়িয়ে, কিন্তু সুদেব তো একা। তাহলে সুদেবের প্রতিচ্ছবির সাথে ওটা কে? সুদেবের বুকটা ছ্যাদ করে উঠল। সুদেব পিছন ফিরতেই দেখল একজন লোক দাঁড়িয়ে, একেবারে ওর পিছনে গা ঘেঁষে। রোগা জীর্ণ চেহারা, কালো পাখির মতো গায়ের রং, পরনে ময়লা ভিজে হাঁটু অবধি কোটানো লুঙ্গি আর গলায় ঝোলানো গামছা। লোকটার চোখ দুটো কোটরে ঢোকানো, গলার কাছের কণ্ঠা বেরিয়ে রয়েছে, পেট যেন চুইয়ে পড়ছে। সুদেব বলল, কে কে আপনি? আমার স্বামী তিনি, আপনি ভেতরে আসেন। সুদেব তখন যেন সহজ হলো। লোকটির দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, খুব বিপদে পড়েছিলাম জানেন তো। আপনার স্ত্রী ভাগ্যিস উদয় হলেন, না হলে আজ আমি ওখানেই শেষ। ভদ্রলোক এবার হেসে উঠলেন। কি কর্কশ সেই হাসি! হাসতে হাসতেই সে বলল, আমরা থাকতে শেষ হবেন কেনে? আমরা আসি তো। তা ঠিক, আপনারা না থাকলে যে কি হতো। যাকে রাতটুকু আপনাদের একটু জ্বালাবো, যদি আশ্রয় দেন এই অধমকে তো খুব উপকার হয়। বুঝতেই তো পারছেন এই ঝড় জলে। নিশ্চয় নিশ্চয়, থাকুন না, কে বারণ করিছে? এই আদরি, যা বাবুরে গামছা দে। না না, ঠিক আছে। মহিলাটি ভিতরে যায়। ওই ঘরের এক পাশেই একটা দরজা, সেই দরজা দিয়েই চলে যায় সে। সম্ভবত ওর ভিতরে আছে আরেকটা ঘর। লোকটা সুদেবের দিকে তাকিয়ে বলল, আপনি আপনি বসুন, আমি আমি আইতেছি। আচ্ছা। সুদেব ওই চৌকির এক পাশে বসে। ওই লোকটা চলে যায় ওই একই দরজা দিয়ে পাশের ঘরে। প্রচণ্ড ঝড় তখন বাইরে, সব কিছু তোলপাড় হয়ে যাচ্ছে। ঘরটা স্যাঁতস্যাঁতে, আঁশটে গন্ধে ভরা। পচা মাছের আঁশটে গন্ধ নাকে এসে লাগছে। একটু আগে অবধি এইরকম গন্ধ ছিল না। গা গুলি উঠল সুদেবের। গন্ধটা শরীরের মধ্যে ঢুকে পড়ছে যেন। গলার কাছে পেটের খাবারটুকু উঠে এলো সুদেবের। সুদেব ওয়াক তুলে উঠে দাঁড়িয়ে পড়ে দিশাহারা হয়ে গেল। কোন দিকে যাবেও, বমি হয়ে যাবে তো। সুদেবের সারা শরীর যেন কেমন একটা হয়ে গেল। সুদেব ওই ঘরের ভিতরে দরজার দিকেই কোনো রকমে এগিয়ে গেল, মুখটা দু হাতে চেপে। দরজার পাল্লা এক অংশ হালকা খোলা। দরজা ঠেলে ভেতরে ঢুকলো সুদেব। এ কি, এই পাশে তো কোনো ঘর নেই, এ তো ফাঁকা। ঘুটঘুটে অন্ধকারেও বিদ্যুৎ চমকানোর আলোর ঝিলিকে দেখা গেল সামনে একটা ছোট্ট ডোবা। আর কিচ্ছু নেই। ডোবার কাছে এগিয়ে গেল সুদেব। এখানে তো সেই বিশ্রী গন্ধটা নেই।
পচা আষ্টে গন্ধটা কেটে গেছে। সুদেব দেখল ওই ডোবার পাশে একটা হ্যারিকেন চলছে। এত ঝোড়ো হাওয়াতে হ্যারিকেনটা এক চুলও নড়ছে না। সুদেব ওটা হাতে তুলে নিল, আর তাতেই দেখতে পেল সামনের ডোবাটা আরো স্পষ্ট করে। ডোবার জলটা বুদবুদ করছে, যেন জলটা ওলট পালট হয়ে নিচের দিকে নামছে। আরো কাছে এগিয়ে যায় সুদেব। হ্যারিকেনের আলোয় যেন আরো তীব্র হয়, আর তাতেই সুদেব দেখে ওটা জল নয়, রক্তের ডোবা। তাতে সারি সারি মাছ কলবিলিয়ে উঠছে। সুদেব আটকে ওঠে, এক পা করে পিছুতে থাকে সুদেব। হঠাৎ সে ধাক্কা খায়, পিছনে ফিরেই দেখে ওই লোকটা, কালচে পাখির মতো রং, রোগাটে শুকনো চেহারার লোকটা দাঁড়িয়ে। খিকখিকিয়ে হেসে উঠল কর্কশ কণ্ঠে। কে 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 আপনি? কি হচ্ছে এসব? কেন, কি হয়েছে বাবু? কিছু না, সরুন। আমাকে আমাকে এখানে যেতে হবে। হ্যাঁ, কোথায় যাবেন? এখন তো যেতে দেওয়া হবে না। কই রে আদুরি, কোথায় গেলি? আরে বাবুর জন্য খাবার নিয়ে আয়। সুদেবের মাথার যেন আকাশ ভেঙে পড়ল। এই কার নাম শুনল? কি বললেন? কাকে ডাকলেন? কেন, আমার বউ রে? আসেন আসেন, খাবেন নে, অতিথি বলে কথা। এসে দাঁড়ালো আদুরি। তার মাথায় সে ঘোমটাটা আর নেই, হাঁটু অব্দি ভিজে সপসপে ন্যাতানো কাপড় পরিহিত, রোগা প্যাকাটির মতো চেহারা, মাথা ভরা সিঁদুর, চোখ দুটো কৌটোরে ঢোকা, কাঠের মতো শক্ত রোগা দুটো হাত হাঁটু অব্দি ঝুলছে। আদুরি বলল, আসেন বাবু, আসেন। সুদেবের কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম, দরদর করে ঘামাচ্ছে সুদেব। এই কে দাঁড়িয়ে ওর সামনে? এই সেই আদুরি? সুদেব কাঁপা গলায় আরতির সুরে বলল, আদুরি, আদুরি, তুমি? চিনতে পেরেছেন বাবু? তবে আসেন, ঘরে আসেন। বলেই আদুরি খপ করে ধরে নেয় সুদেবের হাতটা, টেনে নিয়ে যায় ঘরে। ঘরে ঢুকে সুদেব দেখে মাটিতে রাখা হাঁড়ি, 3টে বড় বড় হাঁড়ি, তার থেকে জল ঝলকে ঝলকে বেরোচ্ছে। হাঁড়ির ভিতরে মাছ ভর্তি, মাছগুলো খলবলে উঠছে। সুদেব বলল, এ কি কি হচ্ছে? আমাকে 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 যেতে দাও আদুরি। সুদেবের কাকুতি ভরা সুরে হেসে ওঠে আদুরি আর তার স্বামী হারুন। আর ভুল হয়ে গেছে আদুরি, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে দাও। তা তো হয় না বাবু, আমার যে আপনারা ছাড়েননি, আমি অসহায় হয়ে ছটফট করেছি। আমার কথা তো কেউ শোনেননি সেদিন। না না আদুরি, আমি না বুঝি। না বুঝে হাওয়ার কথা শুনতেই তো চাননি। গরিব মানুষ, দুর্বল মানুষ, তাই ধরেই নিয়েছিলেন আমরাই দোষী, আমরাই কিনা চোর, তাই না বাবু? না না আদুরি, না, আমি মানছি আমার ভুল, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। হারুন আদুরি একসঙ্গে হেসে উঠে বলে, ক্ষমা? হাসতে হাসতে তারা এগিয়ে আসে সুদেবের দিকে। সুদেব বসে পড়ে মাটিতে, হাঁড়িগুলো উল্টে যায়, মাছগুলো সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে যায়, কিলবিল করতে থাকে সারা ঘরে। সুদেব এক কোণে বসে চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, কি কোথায় আছো? বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। বলতে বলতে কেঁদে ওঠে। আদুরি ক্রমশ এগিয়ে আসে সুদেবের দিকে। হারুন এগিয়ে আসে হাতে একটা জাল নিয়ে, মাছ ধরার জাল।
সুদেব চিৎকার করে ওঠে। না না না, আমাকে মেরো না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তাই এই দেখেন কত মাছ, কত মাছ, ধরেন 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 না, দেখেন তো চিনতে পারেন কি না, এগুলো আপনাকে পুকুরের মাছ, তাই না? না না, আমাকে ছাড়ো আদুরি, শোনো আমাকে। কি হলো বাবু, মাছ চাই না? নিন মাছ নিন, এই তো নিন না। সুদেব ভয়ে সিটিয়ে যায় এক কোণে। হ্যারিকেনে টিমটিম আলো সারা ঘরে। মাটিতে কিলবিল করতে থাকা মাছগুলো এগিয়ে আসে সুদেবের দিকে। সুদেব দু হাত দিয়ে ঠেলে সরাতে থাকে সেগুলোকে। ওই মাছগুলো কিলবিল করতে করতে সুদেবের গা বেয়ে উঠতে থাকে। সুদেবের সেই মুহূর্তে মনে পড়ে যায় ওই জ্যান্ত মাছের কবরে ঢাকা পড়ে থাকতে হবে ওকে। সুদেব আর্তনাদে ফেটে পড়ে। আদরে একটা আঁশ বটি নিয়ে এগিয়ে আসে সুদেবের দিকে, আর হারুনের হাতে জাল। হারুন বলে, বলেন বাবু, বলেন 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 বলেন, কি করি এখন? এই জাল দে আপনার আপনার গলাটা ফাঁস দিয়ে দিই। না 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 না, বরং ওই ডবাই নিয়ে যাই বাবু রে, চটপটিয়ে মরবে। আসেন বাবু, এইদিকে আসেন। না না, আমাকে বাঁচতে দাও, আমাকে ছেড়ে দাও, হ্যাঁ এত বড় শাস্তি আমাকে দিও না। সুদেব চিৎকার করে ওঠে। আদরি আর হারুন ওর পা দুটো ধরে টানতে টানতে নিয়ে যায় ওই ডোবার ধারে। ডোবার ওই রক্তের গহ্বর যেন উত্তাল পাতাল করছে। চারপাশে ঝোড়ো হাওয়ার শনশন শব্দ যেন কানে এসে লাগছে। বিকট শব্দে বাজ পড়ার শব্দ, কেউ ঝাঁপিয়ে যাচ্ছে। আদরি ও হারুনের কর্কশ হাসির শব্দ। হারুন জাল বিছিয়ে দিয়ে বলে, নিয়ে আয় আদরি, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, বাবুকে নিয়ে আয়, এই জালে বেঁধে নি। দেখি দেখি বাবু কেমন ছটফটায়, ঠিক 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 মাছের মতো। আদরি সুদেবকে টেনে ধরে হ্যাচড়াতে হ্যাচড়াতে আনে। তারপর হারুন আর আদরি আষ্টে পৃষ্ঠে সেই জাল দিয়ে জড়িয়ে থাকে সুদেবকে। সুদেব চিৎকার করতে থাকে, না না না, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমি ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দাও, দয়া করো আমাকে, আমাকে বাঁচাও। আদরি আর হারুন ওই জাল সমেত সুদেবকে চ্যাংদোলা করে তোলে। ওই রক্ত ডোবা যেন হা করে অপেক্ষা করছে সুদেবের জন্য। সেই সুদেবকে গ্রাস করে নিতে চায় তারা। লোলুপ তীক্ষ্ণ নজর যেন ওই ডোবার ভিতর থেকে চেয়ে রয়েছে সুদেবের দিকে, যেন দীর্ঘকাল সে অভুক্ত। তার পিপাসা নিবারণ করতেই যেন সুদেব বলিদান দিচ্ছে আদরি আর হারুনের। ঠিক তখনই একটা কণ্ঠস্বর বিদ্যুতের আওয়াজের মতো ছাপিয়ে কানে এসে লাগলো। দাঁড়া। আদরি আর হারুন থেমে যায়। সুদেব জালে জড়িয়ে থাকা অবস্থায় ছটফট করতে থাকে আর বলতে থাকে, কে 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 আপনি? আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান। সে দরজার কাছে দাঁড়িয়ে থাকা বিশাল ছায়ামূর্তি থেকে আবার শোনা যায়, থাম তোরা, ওকে ছাড়। আদরি আর হারুন তার দিকে চেয়ে মাটিতে বসে পড়ে। আদরি করুণ স্বরে বলে, আমি শুনি আমাদের এই অবস্থা, ওকে ছেড়ে দেব কেন? কেন বলেন টাউর? এই বিচার আপনাকে, এই টাউরের বিচার। এবার সেই ছায়ামূর্তি এগিয়ে আসে ওদের কাছে, বলে, আমি জানি ও করেছে, ওর জন্য তোদের এই অবস্থা, কিন্তু ও তো দোষ করেনি, ও তো দোষী নয়। ও দোষী নয়? এই বিচার, আপনার এই বিচার? হ্যাঁ, ও দোষী নয়। সেদিনও ভুল করেছে, ওর বিবেচনা ভুল। ও সেদিনের ঘটনা তলিয়ে দেখেনি, নির্বোধের মতো ভুল তথ্য দিয়েছে। ও ঠকেছে অন্যকে বিশ্বাস করে, এতে ওর স্বার্থ ছিল না। ও দোষ করেনি, করেছে ভুল, অন্যায়, আর দোষীর সাজা হয়। কিন্তু যে ভুল করে তাকে ক্ষমা করতে হয়। আজ তোরা শরীরবিহীন, তবে তোদের এই অতৃপ্তি আর থাকবে না। সুদেব ওর ভুলের প্রায়শ্চিত্ত করবে, আর তোরা পাবি মুক্তি, তোরা শান্তি পাবি। এখন তোরা যা। খানিকটা জোরে চেঁচিয়ে উঠে বলে, যা বলছি।
এই ধমকে আদুরি আর হারুনের অশরীরী আত্মা মিলিয়ে যায়। সুদেব মাটিতে পড়ে থাকে জাল চড়ানো অবস্থায়, আর অবাক হয় এই কার কণ্ঠস্বর? এই যে বড্ড চেনা, কে ইনি? কে এভাবে এসে বাঁচালো সুদেবকে? কে এই দৈব পুরুষ? এ কি পরমাত্মা? সুদেব এসব ভাবতে থাকে। সে ছায়ামূর্তি কাছে এগিয়ে আসে সুদেবের, তারপর জাল থেকে মুক্ত করে সুদেবকে। হ্যারিকেনের টিমটিমে আলোয় সুদেব দেখতে পায় সেই দৈব পুরুষের চেহারা। সেই ম্লান আলোতেও তার সুঠাম এবং দীর্ঘাকৃতির দেহটা যেন এক অলৌকিক তেজ জল করছিল। তার শরীরের বার্ধক্যের লেশমাত্র নেই, বরং এক ধরনের অটুট দৃঢ়তা ফুটে উঠছে। ওর গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল, চওড়া কপাল, আর তার মাঝখানে মা গুহ্যকালী প্রসাদী সিঁদুরের তিলক। তীক্ষ্ণ নাসিকা আর লম্বা চুলুপি ছাপিয়ে ওর দুই চোখ দিয়ে যেন এক দিব্য জ্যোতি ঠিকরে বেরোচ্ছিল, যে চোখে একই সাথে ছিল অসীম করুণা আর পাপিষ্টের জন্য বজ্র কঠিন শাসন। পরনে ওর টকটকে লাল রঙের একটা আলখাল্লা গোছের বস্ত্র, কাঁধে ঝোলানো একটা পুরনো তন্তুর ঝোলা ব্যাগ, যার ভেতর থেকে উকি দিচ্ছিল কিছু পুঁথি আর জপের মালা। হাতের লম্বা লাঠিটা যখন মাটির মেঝের উপর সশব্দে পড়ল, তখন মনে হলো যেন সাক্ষাৎ মহাকাল এসে দাঁড়িয়েছেন এই অন্ধকার অভিশপ্ত রক্ত ডোবার পাশে। তাকে দেখে সুদেব অস্ফুটে স্বরে বলল, কাকা। চুপ, এখানে আর একটাও কথা নয়, ওঠ। সুদেবকে ওই স্থান থেকে বের করে নিয়ে আসে ওর কাকা ঠাকুর জয়নারায়ণ। হ্যাঁ, গ্রামের সকলে তাকে ঠাকুর বলেই সম্বোধন করে। তিনি সাধক, মা গুহ্যকালী তার আরাধ্য দেবী। তিনি প্রায় চলে যান এদিক সেদিক, বাড়ি ফেরেন যখন তখন। তার ইচ্ছা ব্যতীত তাকে দেখা যায় না। তিনি রাতের অন্ধকারে গ্রাম থেকে চলেও যান, আবার তীর্থ করে ঘুরে ফিরে আসেন রাতের অন্ধকারে নিজের ইচ্ছে মতো। দিনের পর দিন, মাসের পর মাস তিনি থাকেন নিরুদ্দেশ। তবে তিনি আসলেই গ্রামের লোক ভিড় করে তার কাছে। সকলের প্রশ্নের উত্তর দেন তিনি, তার বিধান মেনেই চলে সকলে। তাই তো তিনি ঠাকুর, ঠাকুর জয়নারায়ণ। দেবদূতের মতো আবির্ভাব হয়ে সুদেবকে বাঁচিয়ে সে বের করে আনে ওই বাড়ি থেকে। প্রায় 8 মাস পর তিনি আজ ফিরলেন, মায়ের নির্দেশে সুদেবকে উদ্ধার করতেই। তার অনুপস্থিতিতেই ঘটে গেছে এই অনর্থ। সুদেব এত বড় ভুল করে ফেলেছে। পথে হেঁটে আস্তে আস্তে সুদেব তাকে জিজ্ঞেস করল, আচ্ছা কাকা, কি করে এলে? জানলে কিভাবে আমি এখানে? মা, সবই মায়ের ইচ্ছা। কিন্তু তুমি জানলে কি করে এসব? মা আদেশ দিয়েছে, মা পাঠিয়েছে আমায় তার আর এক সন্তানকে রক্ষা করতে। তুমি কোথায় ছিলে এতদিন? মায়ের কাছে। জয় মা, জয় মা বলে চেঁচিয়ে ওঠে জয়নারায়ণ। সুদেবকে নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। তারপর তিনি পুজোয় বসেন। সুদেবকে দিয়ে শাস্ত্র মেনে তিনি প্রায়শ্চিত্ত করান। টানা 3 দিন ধরে চলে তার পুজো। সমস্ত দোষ কাটে। অন্ধকার অভিশাপ মুক্ত হয়ে সূচনা হয় নতুন আলোর। সুদেব সমস্ত ঘটনা বলে দেওয়ালে ঝুলন্ত কাকার ছবিটার দিকে তাকায়, আর নিজের মনেই বলে, আজ সে আমাদের মধ্যে নেই বাবা, কিন্তু তার আশীর্বাদ আছে আমাদের প্রত্যেকের উপর। সে সর্বক্ষণ তার নজর রেখেছেন আমাদের উপরে। সব বিপদ থেকে তিনি রক্ষা করেন আমাদের। বাপ রে, সাংঘাতিক! তুমি ওরকম একটা ঘটনা থেকে বেঁচে ফিরেছো, এই অনেক। সবই ওই একটা মানুষের জন্য, আমার কাকা। হ্যাঁ, সে তোমার কাকা আধ্যাত্মিক মানুষ। তার অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি সাংঘাতিক, ভক্তিও তেমন, তাই বাঁচাতে পেরেছেন। কিন্তু একটা জিনিস তো আমি ঠিক বুঝতে পারলাম না, ওই কি যেন নাম, হ্যাঁ, আদুরি আর হারুন, এরা কারা? কেন তোমাকে মারতে গেল? আর কিসের দোষ? কি হয়েছিল সেটাই তো বললে না। ওই দেখ, দেখছিস তো, মানুষের এই এক রোগ, নিজের দোষ কেউ বলে না। সেটা দিব্যি এড়িয়ে গিয়ে নিজের উপর হওয়া অন্যায়টাই বলে। আসলে দোষ আমারই ছিল, তবে বিশ্বাস কর, আমি জানতাম না। আমার ভুল হয়েছিল। আমি ইচ্ছে করে
হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুমি দোষী হলে তোমার কাকা তোমাকে বাঁচাতে আসতেন না। বলো কি হয়েছিল? আমাদের তখন 4-4টে বড় পুকুর। বাবা মাছের কারবারটা একদম নিজের রক্ত দিয়ে দাঁড় করিয়েছিলেন। উত্তরের দিকটা একটা বড় পুকুর ছিল, ওটাতেই আসল মাছের স্টক। আর একদম পূবের দিকে যেটা ছিল সেটাকে কেউ বিশেষ ঘাটতো না, আগাছায় ভরা, বড্ড থমথমে ওদিকটা। বাবা সেবার খুব অসুস্থ হয়ে পড়ল। তখন আমি আর দাদা সবে একটু আধটু কাজকর্মে লেগেছি। ব্যবসা সামলানো বড় মুশকিল। তার মধ্যে ওই পূবের পুকুরে বাবা সদ্য দিন কয়েক আগে মাছের চাষ শুরু হবে বলে সব ঠিকঠাক করেছে। জল শোধন, তলার পাক পরিষ্কার করা, জল টলটলে, নতুন চুন পড়েছে, শুধু মাছের পোনাগুলো ছাড়া বাকি। ব্যাস, বাবার খুব শরীর খারাপ করলো। দায়িত্ব পড়লো আমার উপর, কারণ দাদা বড় পুকুরটা সামলাচ্ছে, তাছাড়া আরও 2টো পুকুর ওকে সামলাতেও হয়, ওটাও বেশ ঝক্কির। লোকজন নিয়ে বাকি কাজগুলো আমাকেই সামলাতে হবে। তখন বয়স আমার কত, ওই 18 কি 19। আমি তখনও সবটা ঠিক বুঝে উঠতে পারি না। বাবার এক বন্ধু ভুবন হালদার, আমি আর ভুবন কাকা মিলে জলে পোনা ছাড়লাম। দিন কয়েক পর একদিন একজন আমাদের লোক আমাকে এসে বলল পুকুর থেকে নাকি মাছ চুরি হচ্ছে। আমিও পাহারা বসাবো ঠিক করলাম, কিন্তু ভুবন কাকা বলল, না না, তোকে চিন্তা করতে হবে না। তুই বাবা ছেলে মানুষ, এই রাত বিরেতে এখানে খামোখা দাঁড়িয়ে পাহারা দিবি আমি থাকতে? না না, তাহলে রামকে আমি কি করে মুখ দেখাবো বল দেখিনি? আমি বড় মুখ করে রামকে কথা দিলাম যে আমি সবটা দেখব। না না বাবা, না, তুই যা যা, আমি আসি। না না ভুবন কাকা, তুমি একা। একা কোথায়? আমার ছেলে দুলাল থাকবে। তুই বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমো। আচ্ছা, দুলাল দাদা যখন তোমার সঙ্গে থাকবে তাহলে। হ্যাঁ রে, তাহলে আর কোনো সমস্যাই রইল না। যা, তুই যা। সুদেব বাড়ি চলে আসে। সেই রাতে ভুবন হালদার এবং তার ছেলে দুলাল মিলে পুকুরে সমস্ত মাছ তুলে নেয়। পরদিন ভোরে সুদেব আসে, এসে দেখে ভুবন হালদার কপাল চাপড়াতে চাপড়াতে বলছে, এ কি হলো রে দুলাল, এবার আমি রামকে কি করে মুখ দেখাবো? কি হয়েছে ভুবন কাকা? আর কি হবে, রাতে দুলালের মার শরীর খারাপ হলো, আমরা বাড়ি গেলাম বাধ্য হয়ে। এদিকে সেই সুযোগে ঈশ্বর। আচ্ছা শান্ত হও, আমি দেখছি কে করলো এসব। আর কে করবে? এই যে কাছেই তো বাড়ি, ওই জেলেনিটার বাড়ি তো কাছেই। ওই আদুরি হারুনের বউ চুরি করছে, ওই দুটোই আসল চোর। দেখো গে, বাড়ির ডোবার জলে ফেলে রেখেছে মাছগুলো। তৎক্ষণাৎ রেগে আগুন হয়ে যায় সুদেব। দৌড়ে আসে বাবার কাছে। সুদেবের দাদা তাকে বলে যে যাচাই না করে শুধু সন্দেহের বশে কাউকে চোর বলা ঠিক নয়। সুদেব তার কথা শোনে না। তার কাছে ভুবন কাকা এবং দুলাল অনেক বেশি বিশ্বস্ত। তাই সুদেব নালিশ করে তার বাবার কাছে। তার বাবা ছেলের কথা শোনে এবং এই জন্য ওই জেলিনিকে উপযুক্ত শাস্তি দেওয়ার ভার দেয় সুদেবের উপর। সুদেবকে তখন ভুবন হালদার বলে, কি ব্যাপার সুদেব, কোথায় যাচ্ছ? ওই জেলিনিকে উপযুক্ত শাস্তি দিতে ওদের ক্ষমা চাইতে হবে। এসব সুসময়ের হাত গন্ধ কি তোমাকে মানায় বাবা? এসব আমাদের কাজ, আমার উপর সার। কিন্তু ভুবন কাকা। না, আর কোনো কিন্তু নয় বাবা, আর কোনো কিন্তু না। ওই দেখো দুলালদা মঞ্চ তৈরি করে রেখেছে, এবার তাতে এই জেলেনিকে নাচানোর পালা। সুদেব আর কিছু বলল না। ভুবন হালদার ওই জেলেনি আদুরি এবং হারুনকে তুলে আনে বাড়ি থেকে। তারপর গাছে বেঁধে গায়ে লোকের সামনে ঘোষণা করে, ভাই সব দেখো সবাই, এই যে চোর, নে ওদের ন্যাড়া কর, ঘোল ঢাল মাথায়। চিৎকার করে তখন বলতে থাকে হারুন ও আদুরি, আমরা চোর নই, আমরা
আমরা চুরি করিনি। এই ভুবন আমাকে ফাঁসাইছে, এই ভুবন হালদার আমাকে ফাঁসাইছে। চুপ, একদম চুপ। চোরের আবার বড় বড় কথা। কি প্রমাণ পেয়েছিস তোরা? আমরা সব কে বলেছে? ভুবন হালদার আদুরির কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, প্রমাণ লাগে না রে আদুরি, প্রমাণ লাগে না। এই ভুবন হালদারের মুখের কথা না যথেষ্ট। খুব বড় বড় কথা না তোর? খুব অপমান করেছিলিস দুলালকে। আমার ছেলেকে হাটের মাঝে অপমান করার ফলভোগ কর এবার। এর প্রতিশোধ নিচ্ছে কে জানিস? ওই সুদেব। তোদের শাস্তি দেবার দায়িত্ব ওর ওপরই তো। তারপর সেখানে আসে সুদেব। সুদেবকে হারুন বলে, আমরা আমরা কিছু করি নাই বাবু, আমরা কিছু করি নাই। আমাকে আমাকে ছেড়ে দেন বাবু, আমাকে ছেড়ে দেন। চোরের কোনো ক্ষমা নেই। আজ এখানে ন্যাড়া করে মাথায় গোল ঢালা হবে তোদের। সারা গায়ের লোক দেখবে। তবে যদি চুরি বিদ্যে তোদের পেট থেকে দূর হয়, নাও ভুবন কাকা, ন্যাড়া করে দাও ওদের। বলেই সুদেব চলে যায় সেখান থেকে। তারপর ওই ভুবন কাকা আর দুলালের অত্যাচারে নেতিয়ে পড়ে ওই চিলিনি আদুরি আর হারুন। তারপর ওরা নিজেরাই পুকুরে ডুবে আত্মহত্যা করে। কি বলছো কাকা? এ কি করেছো? ছি! সুদেবের চোখে জল। সুদেব কাঁপা গলায় বলে, অনেক বড় অন্যায়, এর ক্ষমা হয় না রে। কিন্তু কাকা, তুমি না হয় ভুবন হালদারের ভুল বোঝানোতে ওরকম একটা ভুল সিদ্ধান্ত নিলে, কিন্তু ওদের উপর মানে ওই আদুরি আর হারুনের উপর ভুবন হালদারের এত রাগ কেন? ওদের ফাঁসালো কেন? চুরি করেছিল নিজেরাই, এবার তো থাকতে হবে, তাই ওদের ঘাড়ে দোষ চাপালো। আসলে শুনেছিলাম ওই দুলাল একবার আদুরিকে কুপ্রস্তাব দেয়, আর আদুরি ভরা বাজারে দাঁড়িয়ে অপমান করেছিল দুলালকে। সেই থেকে দুলাল আর ভুবন কাকার রাগ ছিল ওই আদুরির উপরে। তার প্রতিশোধ নিল ওরা। আসলে একসাথে দুটো কাজই হলো আমাকে বোকা বানিয়ে। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। মানে আদুরিকে শাস্তিও দেওয়া হলো, ওদিকে মাছ চুরির দায়ে মুক্তও হলো। তবে ওরা ভাবতে পারেনি বোধ হয় আদুরি আর হারুন আত্মহত্যা করবে। হয়তো ভেবেছিল অপদস্থ করে চোর অপবাদ দিয়ে শোধ নেবে। তারপর আদুরি আর হারুন শুধু তোমাকেই মেরে ফেলতে চাইলো? শুধু তোমার ওপরেই ওদের রাগ? দুলাল নাকি পুকুরে ডুবে মারা যায়, ওকে আর পাওয়া যায় না। আর ভুবন হালদার? এমনই একদিন ঢাকে আমার মতোই ভুবন হালদারকে ওরা দীর্ঘশ্বাস ফেলে সুদেব। শান্ত হয়ে বসে থাকে সে। সুদীপ তো বলে, যাক, ওই ভুবন হালদার তাহলে উপযুক্ত শাস্তি পেয়েছে। তা পেয়েছে। আচ্ছা, তোমার কাকা মানে ঠাকুর জয়নারায়ণ কি নিরুদ্দেশ হয়ে গেলেন? না, তার ধ্যানের মধ্যেই দেহত্যাগ করেছিল। আমরা চেয়েছিলাম তার সমাধি করতে, তবে তিনি বোধহয় চাননি। কেন? একদিন স্বপ্নে দেখি কাকা বলছেন, সমাধির কোনো প্রয়োজন নেই সুদেব। আমার স্মৃতি আগলে পড়ে থেকো না। পুরনোকে আগলে ধরলে সামনে এগোতে পারবে না। মায়ায় পড়ে থেকো না সুদেব। আমার দেহ এই পঞ্চভূতেই মিশেছে।
আমি এই সর্বত্রই ছড়িয়ে রয়েছি। আমার সবেতেই তুমি পাবে। আমায় মুক্তি দাও সুদেব, আমায় আর ধরে রেখো না। সুদেব আবার কাকার ছবিটার দিকে তাকায়, তারপর বলে, মানুষটা অদ্ভুত ছিল। আজ এত বড় অন্যায়ের পরেও যে আমি বেঁচে আছি তা একমাত্র তোমার দয়া, তোমার আশীর্বাদ। বলেই মাথা হেট করে দেয় সুদেব। সুদীপ তো চুপ করে যায়। এখানে কিছু বলার ভাষা নেই সুদীপ্তর। সুদীপ কাকা মাথা নিচু করে বসে রয়েছে। হ্যারিকেনে তেল ক্রমশ ফুরিয়ে আসছে। শিকাটা ছোট হয়ে নীলচে হয়ে গেছে। সুদীপ তো জানলার দিকে তাকালো। বাইরে ঝড়টা কখন যেন থেমে গেছে। পাশের পুকুর থেকে একটা ভেজা ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকছে। সেই হাওয়ায় আর কোনো পচা গন্ধ নেই, বরং আছে মাটির সোদা গন্ধ। সুদীপ তো মনে মনে ভাবল, মানুষের তৈরি করা ভুলের মাসুল কি যুগ যুগ ধরে এভাবেই দিয়ে যেতে হয় অসহায়দের? দেওয়ালে টাঙানো জয়নারায়ণ ঠাকুরের ম্লান ছবিটা যেন তখন অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে, যেন তিনি আজও অভয় দিচ্ছেন এই ঘরটাকে। শুনছিলেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, কাল বৈশাখী ঝড়ের রাতে। গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা কোথা থেকে আমাদের এই গল্পগুলোকে শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন গল্প আসলেই আপনারা তা শুনতে পারেন। আজকে অন্যান্য চরিত্রে ছিল অভিক, দীপঙ্কর, খুশি, পার্থ এবং সৌভিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বঙ্গ কথা ইউটিউব চ্যানেলকে।